আজকে আমরা আলোচনা করব তোমাদের একটি গল্প পথের দাবি, যেটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আসলে এটা কিন্তু কোনো গল্প নয়। আসলে পথের দাবি নামে যদি কোনো গল্প খোঁজা যায় পাওয়া যাবে না। কেন? কারণ পথের দাবি আসলে একটি উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটা একটা উপন্যাস। সেই উপন্যাসটার একটা অংশ শুধুমাত্র তোমাদের পাঠ্যাংশে গল্প হিসাবে নেওয়া হয়েছে। ঠিক আছে? পথের দাবি এটা একটা আসলে উপন্যাস, কিন্তু পাঠ্যাংশে গল্প হিসাবে নেওয়া হয়েছে। জাস্ট একটা অংশ শুধু নেওয়া হয়েছে ওই উপন্যাস থেকে। পথের দাবি উপন্যাসের একটা বই আছে এরকম ওটা। ঠিক আছে? তো ওটা থেকে শুধুমাত্র কিছুটা অংশ, মানে একটা অংশ তোমার শুধু ওখান থেকে নেওয়া হয়েছে, যেটা আমাদের দশম শ্রেণীর পাঠ্যাংশের মূল বিষয়। ঠিক আছে? চলো আমরা পড়ব, কিন্তু পড়ার আগে আমাদের এটার একটু পূর্বসূত্র জানতে হবে। পূর্বসূত্র না জানলে আমরা যে সরাসরি যদি আমরা গল্পের মধ্যে চলে যাই আমরা বুঝতে পারবো না। ঠিক আছে? তাহলে এই গল্পের লেখক হচ্ছে কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমরা বলতেই পারি বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্প থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। হয়ে গেল? এবার দেখো, তাহলে এবার আমরা বিষয়বস্তু পূর্বসূত্রের দিকে একটু এগিয়ে যাই। পূর্বসূত্রটা কি আছে গল্পের? গল্পের প্রধান চরিত্র একটা আছে অপূর্ব। তো অপূর্ব আর কি একটি ছেলে, যে এমএসসি পাস করার পর তার কলেজের প্রিন্সিপাল তাকে একটি কোম্পানিতে মানে চাকরির জন্য জয়েন করায়। সেটা কোথায় না? তো কোন কোম্পানি? বোথা নামক একটি কোম্পানি, যেটা তাকে রেঙ্গুনে যেতে হবে। সেই চাকরির উদ্দেশ্যে তাকে চলে যেতে হবে কোথায়? রেঙ্গুনে। তো ওই রেঙ্গুনে গিয়ে তাকে চাকরি করতে হবে অপূর্বকে। কিন্তু অপূর্ব মা যে আছে, প্রথমে তার পরিবারের কথা পাবো ওই উপন্যাসে। তো সেখানে অপূর্বর মা কিন্তু তাকে যেতে দিতে রাজি নয়, কিন্তু তার পারিবারিক কারণে অপূর্বকে সেই রেঙ্গুনে যেতে হয়। সেখানে রেঙ্গুনে গিয়ে তার সেখানে আশ্রয় হয় একটি ভাড়া বাড়িতে। সে একটা আশ্রয় নেয়। আসলে অপূর্ব ছিল একটা ব্রাহ্মণ পরিবারের ছেলে, ব্রাহ্মণ নিষ্ঠাবান পরিবারের ছেলে। সে সেখানে গিয়ে একটি দোতলার বাড়িতে ভাড়া নিয়েছিল। উপরতলায় যে বাড়িটাতে থাকতো তার উপরতলায় থাকতো একটা খ্রিস্টান মেয়ে, আর সে থাকতো নিচতলাতে। এবার নিচতলাতে সে থেকে সে যখন অফিসের উদ্দেশ্যে যেত, তার ঘরে তালা মেরে সে চলে যেত। একদিন কি হলো, হঠাৎ করে তার ঘরে চুরি হলো। তার চুরি হওয়ার ঘটনাটা, মানে চুরি হয়ে গিয়ে তার সবকিছু চুরি হয়ে যেতে পারতো, কিন্তু সেটা বাঁচালো একমাত্র সেই খ্রিস্টান মেয়েটি। তার খ্রিস্টান মেয়েটি এসে তার ঘরের কি কি চুরি গেছে সেটা একটা লিস্ট করে, যা যা জিনিস আছে সেটার একটা লিস্ট করেছে। পূর্বসূত্রে আমরা কি জানছি, যে অপূর্ব কি করছিল? চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে এসছে, তাই তো? ওই রেঙ্গুনে এসে অফিসে যখন সে চাকরির উদ্দেশ্যে যায়, সে সেখানে তার অনুপস্থিতিতে একটা তার সাথে খারাপ ঘটনা ঘটে। সেটা কি? তার ঘরে চুরি হয়ে যায়, তাই তো? তো সেখানে চুরি হয়ে কি হলো, তার ঘরের টাকা কুড়ি ছাড়া বাকি জিনিসটা যে বেঁচে থাকলো সেটা একটা লিস্ট তৈরি করে দিয়েছিল সেই উপরের তলার খ্রিস্টান মেয়েটি। তার চাকরি যখন সে অফিসে যায়, সেখানে তার সাথে দেখা হয় একজন মারাঠি ব্রাহ্মণ, তার সঙ্গী, যার নাম হচ্ছে রামদাস তলোয়ারকর। ওই রামদাস তলোয়ারকরের সাথে সেখানে দেখা হয়। এবং সে অফিস থেকে ফিরে আসার পরে যখন সে সমস্ত চুরির ঘটনা শুনে, সে কি করলো, সে তখন ওই চুরির অভিযোগটা জানাতে যাচ্ছিল থানায় যাওয়ার আগেই রামদাস অপূর্বর বাবার একজন বন্ধু ছিল, যার নাম নিমাই বাবু। সেটা হচ্ছে থানার দারোগা বাবু। তার সাথে খুব ভালো সম্পর্ক তাদের। তো অপূর্ব কি করলো, নিমাই বাবুর কাছে, মানে তার যাওয়ার পথেই তার সাথে দেখা হয়ে গেল নিমাই বাবু। মানে তার পরিচিত যেহেতু, বাবার বন্ধু যেহেতু, তো বাবার বন্ধু যেহেতু হয়েছে, তার মানে তো আর অ্যাডভান্টেজ একটু বেশিই থাকবে। এবার সেই সময় কিন্তু নিমাই বাবু যাচ্ছিলেন কোথায়? ওই যেহেতু সেই সময়টাই
মানে আমাদের স্বদেশীরা ভারতে প্রবেশ করছে, ওই যেহেতু তখন ইংরেজদের এই গল্পটা যখন লেখা তখন হচ্ছে আমাদের সেই সময় ইংরেজরা আমাদের ভারতে বা বাংলায় এসে তাদের আধিপত্য বিস্তার করেছে, যেখানে কোনো স্বদেশীদের আসতে দেবে না। তারা ওই রেঙ্গুনে বিশেষ করে কোনো স্বদেশীদের আসা বারণ, কোনো কাউকে আসতে দেবে না। এবার কি হলো, কিন্তু তারা খবর পায় গোপন সূত্রে যে সব্যসাচী মল্লিক বলে একজন স্বদেশী নাকি এই রেঙ্গুনে এসেছে। তা নিয়ে পুলিশের বিশাল তোলপাড়, সেখানে খোঁজাখুঁজি চলছে। জাহাজ ঘাটিতে নিমাইবাবু সঙ্গে করে অপূর্বকেও নিয়ে গেল ওই জাহাজ ঘাটিতে, ওই যেখানে জাহাজে করে আসছে সব যাত্রীরা, সেখানে গেল। সেখানে গিয়ে যখন দেখলো যে ওই কিছু কিছু ভারতীয় আছে, বাঙালিরা রয়েছে, তাদেরকে কি করছে, সন্দেহের বশে নিমাইবাবু তাদেরকে থানায় নিয়ে আসলো। সঙ্গে সঙ্গে আসলো অপূর্ব, বুঝা গেল, সঙ্গে অপূর্বও এসেছে। এবার থানায় গিয়ে কি ঘটনা ঘটছে, সেই থানার ঘটনাটাই হচ্ছে আমাদের গল্পের বিষয়বস্তু। থানাতে গিয়ে কি কি চলছে সেই ঘটনাটা আমরা পড়তে যাব। এবার তার আগের ঘটনা যেটুকুটা বললাম আমাদেরকে ওটা অবশ্যই জানতেই হবে। তাহলে কি পড়লাম আগের ঘটনাটা একটু একবার মনে করে নাও। আমরা মনে করে নিই, দেখি কি পড়লাম আমরা প্রথম থেকে। প্রথমে পড়লাম অপূর্ব এবং তার পরিবারের গল্প। অপূর্ব একটি ছেলে যে এমএসসি পাস করার পর তার কলেজের প্রিন্সিপালই বোথা কোম্পানি থেকে তাকে চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে পাঠিয়ে দেয়, যদিও তার মার একদমই ইচ্ছে ছিল না তাকে রেঙ্গুনে পাঠানোর চাকরির উদ্দেশ্যে, কিন্তু তবুও তার পরিবারের অবস্থা বুঝে সে যেতে বাধ্য হয়। সেখানে গেল, সেখানে গিয়ে সে একটা ভাড়া বাড়ি নিল, যার উপরতলায় একটা খ্রিস্টান মেয়ে থাকে, যে মেয়েটি খুব স্বভাবে ভদ্র এবং নম্র। সে নিচতলায় থাকে। তার অনুপস্থিতিতে একদিন অপূর্বর ঘরে চুরি হয়ে যায়। চুরির ঘটনাটা ওই খ্রিস্টান মেয়েটি কি করলো, একটা লিস্ট তৈরি করে রাখলো, টাকা কড়ি ছাড়া যা কিছু ছিল সবই চুরির হাত থেকে রক্ষা পেল কেবলমাত্র ওই খ্রিস্টান মেয়েটির জন্য। এই যখন সে অফিস থেকে ফেরে, অফিস থেকে ফেরার পথে যখন চুরির ঘটনা দেখলো, সে অপূর্ব চলে গেল কোথায় না, তো থানায় অভিযোগ জানানোর জন্য। অভিযোগ জানানো যখন যাচ্ছিল, যাওয়ার পথেই তার সাথে দেখা হয় নিমাইবাবু, যিনি ছিলেন তার বাবার খুব কাছের বন্ধু। নিমাইবাবু তাকে দেখেই তাকে সঙ্গে করে নিয়ে গেলেন জাহাজ ঘাটিতে, যেখানে যাত্রীরা আসছিল। রেঙ্গুনে সেই সময় ইংরেজদের আধিপত্য চলছে বিস্তার। সেখানে কি হলো, ওই যে ভারতীয়রা এসছে সেটা তাদের কাছে খবর আছে, ইংরেজ সরকারদের কাছে খবর আছে যে কোনো একজন স্বদেশী এই রেঙ্গুনে এসেছে, সেই জন্য বিশাল তল্লাশি চলছে। তাই জন্য সেখান থেকে কয়েকজনকে সন্দেহের বশে, সেটাও আমরা পাবো গল্পে, 6 জনের মতো 6 জনকে সন্দেহের বশে সেই জাহাজ ঘাটি থেকে নিয়ে যাওয়া হলো থানাতে। তার পেছন পেছন সঙ্গে গেল কে, অপূর্ব। এবার সেখানে গিয়ে কি ঘটনাটা ঘটছে সেটা আমাদের এই গল্পের প্রধান বিষয়বস্তু। চলো সবাই বই খোলো, দেখো, প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা হবে, লাইনগুলো ভালো করে বুঝবে, ঠিক আছে? তাহলে পূর্বসূত্রটা বুঝতে পেরেছি তো? ইয়েস আর নো? ইয়েস। দেখো ফার্স্টে কি বলছে, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হল ঘরে জন 6 বাঙালি। আমি বললাম পূর্বসূত্রতে এটাই, আগে যদি আমরা পূর্বসূত্র না পড়তাম হঠাৎ করে থানার ঘটনা কোথা থেকে চলে আসলো, জানতে পারতাম না। তাহলে আমাদের পূর্বসূত্র অবশ্যই জানা প্রয়োজন। তো বলছে পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হলঘরে জন 6 বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছে। মোট ঘাট লইয়া মানে পোটলা পুটলি সব নিয়ে 6 জন বাঙালি বসে রয়েছে। জগদীশ বাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। জগদীশ বাবু কি করেছেন, তাদের টিনের যে ট্রাঙ্ক হয় না, ট্রাঙ্কগুলো, টিনের ট্রাঙ্ক, ওই টিনের ট্রাঙ্ক খুলে তারপরে ছোট বড় যে পুটলিগুলো হয়, পুটলি মানে কি, ওই যে আগেকার সময় বাঙালিরা এরকম করে পুটলি নিয়ে নিত না, এই শাড়িতে করে বেঁধে অনেকগুলো কাপড় একসঙ্গে বেঁধে পুটলি বানিয়ে নিত, সেটাকে বলা হচ্ছে পুটলি। ওই ছোট বড় পুটলি খুঁড়িয়ে তদারক শুরু করে দিয়েছেন, চেক করছেন, মানে তার জিনিসপত্র দেখে কোনোভাবে যে মনে হচ্ছে না তো যে সে আবার কোনোভাবে স্বদেশী আছে। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। যে লোকটার প্রতি বেশি সন্দেহ হয়েছে সেই লোকটাকে আলাদা একটা ঘরে রাখা হয়েছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে
বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। তারা কোথায় কাজ করছিল? উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানিতে তেলের খনির কারখানায় কাজ করিতেছিল। সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। তারা সেখানকার ওই বর্মা অয়েল কোম্পানিতে তারা কাজ করছিল, সেখানে তাদের ভালো লাগেনি, মানে একদমই তাদের জল হাওয়া সেখানে সহ্য হয়নি, যার কারণে তারা চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে এসেছে। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে যারা এসেছিল, যাদেরকে সন্দেহের বশে নিয়ে আসা হয়েছিল, তারা প্রথমে কোথায় কাজ করত? বর্মা অয়েল কোম্পানিতে। তারা এখন কি উদ্দেশ্যে চাকরির কোথায় এসছে? রেঙ্গুনে এসছে কি উদ্দেশ্যে? চাকরির উদ্দেশ্যে। বোঝা গেল? ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হলো। মানে কি হলো? বলছে যারা ওই যে যাদের পুটলি, তারপরে টিনের ট্রাঙ্ক, এগুলো খুঁজে টুজে তল্লাশি করার পরে যখন কিছু পাওয়া গেল না, ওদের নাম ধাম লিখে নিল, দিয়ে তাদেরকে ছেড়ে দিল। এবার যাকে আলাদা একটা ঘরে রেখেছিল, সব্যসাচী মল্লিক বলে যাকে সন্দেহ করা হয়েছে, সেই সব্যসাচী মল্লিককে এবার নিয়ে আসা হলো। কার সামনে নিয়ে আসা হলো? নিমাই বাবুর সম্মুখে হাজির করা হলো, সামনে নিয়ে আসা হলো। লোকটি কাশিতে কাশিতে আসিল, ঢুকলো লোকটি। অত্যন্ত ফর্সা রং, রোদ্রে পুড়িয়া যেন তামাটে হয়ে গেছে। তার চেহারার বর্ণনাটা দিচ্ছে, চেহারাটা কেমন তার? অত্যন্ত ফর্সা, কিন্তু রোদ্রে পুড়ে গিয়ে যেন তামাটে বর্ণের হয়ে গেছে। বয়স 30-32-এর অধিক নয়, মানে বয়স তার 30 থেকে 32-এর বেশি হবে না, ওই 30-32-এর মধ্যেই হবে। কিন্তু ভারী রোগা দেখায়, কিন্তু তাকে বেশ রোগা দেখায়। একটু কাশির পরিশ্রমেই দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। বলছে দুরারোগ্য, একটা লাইন বাদ গেছে। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, মানে একটু কেসেছে তাতেই সে হাঁপাচ্ছে। সহসা আশঙ্কা হয়, দেখে মনে হচ্ছে সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই, মানে সংসারে বোধ হয় আর তিনি বেশি দিন নাই, মানে বেশি দিন আর মনে হয় বাঁচবে না, দেখে মনে হচ্ছে যা ওর অবস্থা। ভিতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। ভিতরের একটা কোনো রোগ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যার কারণে যেন দ্রুত বেগে সে আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কেবল আশ্চর্য ঘটনা কি জানো? সেটা হলো সেই রোগা মুখের অদ্ভুত, সেই রোগা মুখ, মানে চেহারাটা রোগা তো, সেই রোগা মুখের দুটি চোখের দৃষ্টিটা বেশ অদ্ভুত। তাহলে এটা আন্ডারলাইন করো, ওখানে কোশ্চেন আছে যে তার চোখের দৃষ্টি কেমন? তার দুটি চোখের দৃষ্টি হচ্ছে অদ্ভুত। এবার তারপরের লাইনটাও আন্ডারলাইন করবে, তার চোখের বর্ণনা দেওয়া হয়েছে, তার চোখগুলো কেমন? সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্তি কি প্রভাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। তাহলে তার চোখের বর্ণনাটা আমরা পেলাম, তাই না? তাহলে দেখো সেখানে এই বিবরণ দিতে যাওয়াটাই বৃথা, যে তার চোখটা কেমন, এই সব বিবরণ দেওয়া যাবে না। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ওই চোখের ভেতরে যে কি যে এমন আছে, ভয় হয়, এখানে খেলা চলিবে না। কি যে তাতে আছে ওই চোখের গভীরে, সেটা দেখে মানে ভীষণ ভয় হয়, এখানে কোনো খেলা চলবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। এই চোখ দেখে মনে হচ্ছে খুব ভয় লাগছে, এর থেকে দূরে দাঁড়ানো সব থেকে ভালো। ইহারই কোনো অতল তলে ইহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে, এর ভেতরেই কোনো তার প্রাণ শক্তিটুকু হয়তো লুকিয়ে আছে। মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না, সেখানে মৃত্যু পর্যন্ত প্রবেশ করতে সাহস করে না। আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় বলি, আমাদের যখন ভারতীয়রা দেশকে স্বাধীন করার জন্য এই যে স্বদেশীরা আন্দোলন করেছিল, তখন কিন্তু তারা সরাসরি নিজেদের যে মানে নিজেদের যে আমার চেহারার যে নিয়ে আমি কোনো জায়গায় যাব, সেই চেহারা নিয়ে যেতে পারতো না, যার কারণে আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোস বেশ কয়েকবার ছদ্মবেশ ধারণ করেছিল না? তো ঠিক তেমনই আমাদের প্রত্যেকটা স্বদেশী যখন আন্দোলন করার চেষ্টা করেছিল, তখন কিন্তু সরাসরি ভাবে তারা দেশে ঘোরাঘুরি করতে পারতো না,
তারা কি করতে হতো, তাদেরকে ছদ্মবেশ ধারণ করতে হতো, যার কারণে সব্যসাচী মল্লিক ছদ্মবেশ ধারণ করেছে। এখানে এসেছে, যেটা আমরা এই গল্পে জানবো, কিন্তু বুঝতে পারবো না, যেহেতু তাদেরকে ফাঁকি দিচ্ছে সে। এই সব্যসাচী মল্লিক ফাঁকি দিচ্ছে কাদের, ওই ইংরেজদের চোখে ধুলো দিচ্ছে তার ছদ্মবেশ ধারণ করে। দেখো তাহলে কি বললো, যে এহারই কোনো তলে তাহার ক্ষীণ প্রাণশীর শক্তিটুকু লুকানো, অর্থাৎ সে যে বেঁচে আছে তার মনে হয় এটির মধ্যেই যেন তার প্রাণটা কোনো জায়গায় লুকিয়ে আছে। মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস করে না, কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। এটার জন্যই কেবলমাত্র এই যে সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল। অপূর্ব মুগ্ধ হয়ে হা করে থাকে কার দিকে, সব্যসাচী মল্লিক। অ্যাকচুয়ালি আমরা তো এখানে বলছি না যে সব্যসাচী মল্লিক, এখানে কি গল্পে বলেছে সব্যসাচী মল্লিক? ওই লোকটির দিকে, এখনো লোকটিরই কথা বলছে, নামও বলেনি। যে লোকটাকে মানে সাসপেক্ট বলতে পারো, সন্দেহভাজনকারী ব্যক্তি ওই সব্যসাচী মল্লিকের দিকে তাকিয়ে আছে, সন্দেহভাজনকারী, এখনো তাকে ধরা হয়নি যে সে সব্যসাচী মল্লিক। চলো দেখি তারপর। অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাইয়াছিল, সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পরিপাট্যের প্রতি অপূর্বর দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন। মানে অপূর্বর দিকে তাকিয়ে নিমাইবাবু বলছেন, মানে ওর পোশাক আশাকের দিকে তাকালো ফার্স্টে, তারপরে অপূর্বর দিকে তাকিয়ে বলছেন যে বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু দেখো শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে, মানতে হবে। বাবুটির মানে স্বাস্থ্য চলে গেছে, মানে শরীর চলে গেছে, কিন্তু শখ এখনো বজায় আছে। পোশাক আশাক দেখছে আর বলছে, কি বলো অপূর্ব, তাই তো? এবার দেখ, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা কি পড়লাম, এইটুকুটা অপূর্ব যে সন্দেহভাজনকারী ব্যক্তি সব্যসাচী মল্লিক তার বর্ণনা। দেখো এবার কি হচ্ছে থানায়, এবার পরবর্তী ঘটনাটা কি ঘটছে দেখো। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। অপূর্ব মুখটাকে এরকম করে ফিরিয়ে নিয়েছে, হেসে গোপন করল হাসিটা। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে। ঘাড়ের দিকে কানের দিকে চুল নাই, আচ্ছা স্টাইল, এদিকে চুল নাই এদিকেও চুল নাই, তার মানে এদিকটা ছোট উপরটা বড়, নাই বললেই চলে। এমনই ছোট করে ছাঁটা, মানে এত ছোট করে ছাঁটা হয়েছে। মাথায় আবার চেরা সিথি, আচ্ছা তেরে নাম নাকি। এবার কি দেখো বলছে, অপর্যাপ্ত তৈল নিষিক্ত। অপর্যাপ্ত মানে তেলের কোনো সীমা নাই, এতটি তেল ঢেলে যাবো, মানে এগুলো দিয়ে চুইছে, এগুলো দিয়ে তেল চুইছে, এতটি তেল ঢেলেছে মাথার মধ্যে। কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। মানে নেবুর তেলের গন্ধ তার মানে বেরোচ্ছে একদম ঘর থেকে, মানে ওই যে আছে ওখানটায় ওই নেবুর তেলের গন্ধে একদম যাতা অবস্থা। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। গায়ে কি পরে আছে, পোশাকের বর্ণনা দিচ্ছে, আন্ডারলাইন করবে এগুলো, হ্যাঁ। বলছে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি পরে আছে। তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে। এটা আন্ডারলাইন করবে, পরীক্ষায় কোশ্চেন আছে শর্ট কোশ্চেন, এগুলো দিয়ে প্রত্যেকটা ভালো করে শুনবে, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে এমসিকিউ তোমরা পরীক্ষায় পাবেই পাবে 100%। ভালো করে দেখে নাও, এমসিকিউ এসিকিউ সব পাবে এখান থেকে। এবার দেখো কি হচ্ছে তাহলে, তাহার বুক পকেট হইতে কি দেখা যাচ্ছিল, বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ, মানে কিছুটা অংশ, একটা রুমালের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। উত্তরীয়ের কোনো বালাই নেই, মানে উত্তরীয় যেটা পড়ে আছে সেটা কোনো মানে বলাই যাবে না। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি। কেন দেখনি পুরুষদের অনেক সময় বাড়িতে গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায় না যে শাড়িটাকে এরকম করে বেঁধে পরে নেয়, হ্যাঁ, শুধু মানে লুঙ্গির ধুতির মতো করে, ধুতি যেমন করে মানুষ পরে তেমন করে পরে নেয়, অনেক সময় দেখা যায় তো গ্রামগঞ্জে।
পায়ে সবুজ রঙের ফুল মোজা, আরে বাপ রে, সবুজ রঙের ফের মোজাটাও, বিশাল চেহারা, তাহলে ভাবতে পারছো। হাঁটুর উপরে লাল ফিতা দিয়া বাঁধা, মোজাটা বেঁধে রেখেছে লাল ফিতা দিয়ে। বার্নিশ করা পামসু, সেটাকে বার্নিশ করা রয়েছে পামসুটাকে, যে পামসু পড়ে আছে। তলাটা বেশ মজবুত, আর তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নল বাঁধানো, ওই যেন বেশি দিন টিকে, ওই জন্য আগাগোড়ায় একদম জুতোটাতে লোহার নল বেঁধে দিয়েছে। হাতে একগাছি হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি। কি বলছে? হাতে একগাছি হরিণের সিংয়ের হাতল দেওয়া একটা বেতের ছড়ি। বেতের বলতে মানে লাঠি যেগুলোকে বলা হয়, ওই ছড়িগুলো নিয়ে আসে হাতে। কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। মানে জাহাজে এসছে, জাহাজে করে কতদিন ধরে জাহাজে এসছে, যার কারণে কি হয়েছে, মানে সব কিছু নোংরা হয়ে গেছে। ইহার আপদ মস্তক, মানে পা থেকে মাথা পর্যন্ত অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল। অপূর্ব বারবার করে দেখছিল, দেখে বলছে, কাকা বাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। এই লোকটিকে কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, আপনি যেই লোকটাকে খুঁজছেন সে যে এই লোক নয়, তার আমি জামিন হতে পারি, তার আমি সাক্ষী হতে পারি। আমি বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, এ লোক সে লোক নয়, আপনি ছেড়ে দিন। নিমাইবাবু চুপ করিয়া রইলেন। নিমাইবাবু চুপ করে থাকলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন তো, সে কি কালচারের হতে পারে। আমরা তো খুঁজছি, সে আপনারা তো খুঁজছেন সেই সব্যসাচী মল্লিককে। তো সব্যসাচী মল্লিকের মতন মানুষ, এই ধরনের পোশাক, এরকম চেহারা হবে তার, একবার ভেবে দেখুন তো। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িয়া কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। কে বলছে? ওই লোকটি, সন্দেহ ভাজনকারী যে লোকটি, সেই লোকটির নাম কি তাহলে আমরা পেলাম? গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র, সত্যি মহাপাত্র, মানে ব্যঙ্গ করে বলছে, মানে চেহারা দেখে, ওর পোশাক আশাকের বর্ণনা দেখে বলছে একদম মহাপাত্র। তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না? তুমিও তেলের খনিতেই কাজ করছিলে, এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে, একটু দেখাও দেখি তোমার ট্যাকে কি আছে। আর পকেটে, ট্যাক মানে হচ্ছে যে কোমরের এখানে এরকম করে গুজে রাখে না, হ্যাঁ, সেটাকে বলা হয় ট্যাক। তাহার ট্যাক হইতে একটি টাকা এবং গন্ডা 6 পয়সা বাহির হইল। আন্ডারলাইন করো, পরীক্ষায় কোশ্চেন আসবে যে লোকটির ট্যাক হইতে কি পাওয়া গিয়েছিল। আন্ডারলাইন করো। কোথায় আছো তুমি? কোথায় পড়াচ্ছি? বের করো, মনটা এদিকে থাকবে। তাহার ট্যাক হইতে তাহলে কি বেরোলো? একটি টাকা ও গন্ডা 6 পয়সা। আন্ডারলাইন করবে। এবার পকেট থেকে কি পাওয়া গেছিল সেটাও আন্ডারলাইন করো। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কুলিকা বাহির হইয়া পড়িল। কি হলো তাহলে? তার পকেট থেকে কিন্তু অনেক জিনিস পাওয়া যাচ্ছে। লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল। ফুট রুল দেখেছো? চেনো? যারা কাঠের কাজ করে তারা নিশ্চয়ই জানো, বা বাবারা যারা করে তারা দেখেছো। কয়েকটা বিড়ি, এবার কয়েকটা বিড়িও আছে সেই পকেটের মধ্যে। আর কি আছে? একটা দেশলাই আছে, আর একটা গাঁজার কলকে আছে। নিমাইবাবু কইলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আদিন না। তবে এ বস্তুটি পকেটে কেন? আন্ডারলাইন করো, কোন বস্তুটির কথা বলা হয়েছে। আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। হ্যাঁ,
বলছে যদি কারো কাজে লাগে তাই নাকি সে পকেটে তুলে রেখেছে। কত ভাবে লোকজনকে নিয়ে এই ব্যক্তি। জগদীশ বাবু এই সময়ে ঘরে ঢুকিতে নিমাই বাবু হাসিয়া কহিলেন। জগদীশ বাবু এই সময় ঘরে যখন ঢুকতে যাচ্ছেন, নিমাই বাবু হাসতে হাসতে বললেন, দেখো জগদীশ, দেখো দেখো কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। আন্ডারলাইন করো, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। কোন ব্যক্তিকে সদাশয় ব্যক্তি বলা হয়েছে? গিরিশ মহাপাত্রকে সদাশয় ব্যক্তি বলা হয়েছে। যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। কিরম সদাশয় ব্যক্তি, বুঝতে পারছেন? সদাশয় মানে কি? যিনি সৎ। কতটা সৎ ব্যক্তি আপনি ভাবেন। কারণ কথা ভেবে তিনি কিছু রাখেননি, রেখেছে গাঁজার কলকে। কেউ যদি গাঁজা খেতে চায় তাহলে দিবে। ক্ষণকাল মৌন থাকিয়া, মানে কিছুক্ষণ চুপ থাকার পর কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তো তোমাতে বিদ্যমান আছে বাবা। বলতেই পারতে খাই। তুমি দেখে যাচ্ছে, তোমার চেহারাটা দেখে তুমি গাঁজা খাও। তোমার তো চেহারা দেখেই বুঝতে পারছি আমি। তুমি বললেই পারতে যে খাই, কি হতো এমন। কিন্তু কদিনই বা বাঁচবে? এই তো তোমার দেহ, এই তো তোমার দেহ, কদিনই বা বাঁচবে? আর কেউ না, কেউ না, বুড়ো মানুষটার কথাটা শোনো, একটু শোনো বুড়ো মানুষটার কথাটা। কে বলছে এই কথাটি? জগদীশ বাবু। না, জগদীশ বাবু যখন ঘরে ঢুকেছিল তখন নিমাই বাবু হাসিয়া বলেছিল জগদীশ বাবুকে, দেখেন দেখেন কিরম সদাশয় ব্যক্তি। তারপরে তো উনিই বলতে লাগলেন। তার মানে নিমাই বাবু এই কথাটা বলেছিলেন, ঠিক আছে, ভুল করো না। তারপর দেখো, মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল। মহাপাত্র মাথা নাড়ছে। আগে না না না, মায়েরই খাইনি, বিশ্বাস করুন আমি খাইনি, আমি খাই না। তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিই, এই মাত্র। কোনো বন্ধু ইয়ার যদি বলে একটু তৈরি করে দিত, বানিয়ে দিত, তাহলে দিই। আর আমি খাই না, নইলে নিজে খাই না, একদম না। জগদীশ বাবু চটিয়া উঠিয়া করলেন, দয়ার সাগর, পরকে সে যেদিন নিজে খাই নে, অন্যজনকে বেড়ে দেয় আর নিজে খাই না, শিখাচ্ছে। রেগে গেছে এবার। আন্ডারলাইন করো লাইনটা, খুব ইম্পর্টেন্ট। পরকে সে যেদিন নিজে খায়নি, উক্তিটির বক্তাকে জগদীশ বাবু। মনে থাকে জানো? মিথ্যাবাদী কোথাকার। পরকে সে যেদিন নিজে খাইনে, মিথ্যাবাদী কোথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকা বাবু। অপূর্ব কাকে বলছে কাকা বাবু বলে সম্বোধন করছে? নিমাই বাবু, তার বাবার বন্ধু, তাকে বলছে কাকা বাবু আমার অনেক দেরি হয়ে গেল, আমি তবে চললাম। নিমাই বাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। মহাপাত্র তুমি এখন যেতে পারো। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছু বলা যায় না ভায়া। আমার মনে হয় এই শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। কি বলছে? বলছে আমার মনে হয় যে আছে, খুঁজতে হবে, এখনো আমাদের এই শহরে নজর রাখতে হবে, নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মাই এসেছে, এটা সত্যি, সে যে বর্মাই এসেছে খবর একেবারে সত্যি। জগদীশ কইলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। আন্ডারলাইন করো, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। কোন জানোয়ার? কাকে জানোয়ার বলে সম্বোধন করা হয়েছে? গিরিশ মহাপাত্র। বাপরে বাপ, তার চেহারা, তার তেলের গন্ধ, মাগে মা, মরে যাবো। নেবুর তেলের গন্ধ বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। লেবুর তেলের গন্ধেতে ওই গোটা থানার মানুষজনের মাথা ধরিয়ে দিল, মাথায় ব্যথা উঠিয়ে দিল। বাপরে বাপ। বড়বাবু হাসিতে লাগলেন। হাসছে বড়বাবু। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধরে মন্তর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। মানে সঙ্গে সঙ্গে দুজনে একসঙ্গে বেরোলো। ওই কি করেছে, টিনের তরঙ্গ আর বগলে ওই নোংরা বিছানা বগলে চেপে হাঁটছে, চললো। আর সাথে সাথে কে চললো? অপূর্ব চলতে লাগলো। আমরা পরের দিন এবার দেখবো
কি পড়বো। আজকের মতো এতটাই। বুঝতে পেরেছো? একদম। মজা হয়েছে? চলো ঠিক আছে, এখান থেকে পরের দিন প্রশ্ন জিজ্ঞেস করবো, কিন্তু প্রচুর প্রশ্ন আছে, খুঁটিনাটি করে বাড়িতে তোমরা প্রত্যেকে ভালো করে দেখবে, ঠিক আছে? অবশ্যই।